প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসে আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মীর নূরের নাজমা লিমা 1977 সালের অক্টোবর মাসে নারায়ণগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2001 সালে বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। তিনি নারায়ণগঞ্জ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে গাইনি অ্যান্ড অবস বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ, আপনাকেও স্বাগত। ম্যাডাম, কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা, একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানবো সেটি হচ্ছে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা আসলে কতটুকু প্রয়োজন? কিশোরী বয়স ছোট বয়স থেকে একটা দুটো ধাপের মাঝে একটা পড়ে, তার মধ্যে বিশাল ধরনের পরিবর্তন আসে। প্রথমত আসে তার শারীরিক পরিবর্তন, দ্বিতীয়ত তার আসে মানসিক পরিবর্তন, তারপর আসে তার সামাজিক পরিবর্তন। তো এই তিনটা পরিবর্তন নিয়ে সে রীতিমতো হিমশিম খেতে থাকে। তখন তার পাশে দাঁড়ানোটাই হচ্ছে আমি মনে করি সবচেয়ে বড় প্রয়োজন, তার ফ্যামিলি। ম্যাডাম, শুরুর দিকে শারীরিক কি কি পরিবর্তন হয়ে থাকে সে বিষয়টি একটু আপনার কাছ থেকে জানবো। প্রথমত দেখি পিউবার কি হয়, পিউবিক হেয়ার হয়, এক্সিলাতে হেয়ারটা ডেভেলপ করে, তার ব্রেস্ট ডেভেলপমেন্টের সেটা আমরা থেলার কি বলি। তারপর তার আস্তে আস্তে মেনস্ট্রুয়েশন হয়। এই তিনটা পরিবর্তনই তার প্রথমত হয়। ম্যাডাম, সেগুলোর আসলে কোনো বয়সসীমা রয়েছে কিনা? সেগুলোর বয়সসীমা অবশ্যই আমরা বলবো, আগে ছিল বেশিরভাগই আমরা সেটা এক্সপেক্ট করতাম 11-র পরে, কিন্তু এখন দেখছি যে এটা 9 থেকেই স্টার্ট হয়ে যাচ্ছে। আর্লি মেনস্ট্রুয়েশন সেটি আসলে অনেকের ক্ষেত্রেই হচ্ছে, আমরা দেখছি এটির আসলে কোনো সুবিধা অসুবিধা রয়েছে কিনা বা এর সাথে আসলে কোনো রোগের সম্পৃক্ততা রয়েছে কিনা? আর্লি মেনস্ট্রুয়েশন বলতে যেটা মেনার্কি বলি আমরা শুরু থেকেই, সেটা অনেকেরই এখন দেখছি যে 8 বছর পরেও হয়ে যাচ্ছে। তো আমরা এটাকে এখন স্বাভাবিকভাবেই মেনে নিচ্ছি এবং তখনই তাকে মারা যখন আসছেন যে খুব দুশ্চিন্তা নিয়ে যে আমার মেয়ের বয়স এত কম, তার এত তাড়াতাড়ি মেনস্ট্রুয়েশন স্টার্ট হয়ে গেল, তখন আমরা অ্যাসিওর করি, তাকে কাউন্সেলিং করি যে এরকম অরিড হওয়ার কিছু নেই, একটু ধৈর্য ধারণ করেন, আপনার মেয়ের মাসিকটা নিয়মিত হয় কিনা খেয়াল করেন, তার কি পরিমাণ মাসিক হয় সেটা আপনি খেয়াল করেন, সে মাসিকের হাইজিনটা কতটুকু মেনটেন করছে সেটা খেয়াল করেন। আর পাশাপাশি তাকে রেগুলার যে তার খাদ্য তালিকায় যে সুষম খাদ্যটা, কারণ তার তখন বয়সন্ধিকাল, বয়সন্ধি শুরু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার ফিজিক্যাল মেন্টাল যে ডেভেলপমেন্টগুলো সেগুলো প্রপার হচ্ছে কিনা সেগুলো খেয়াল করতে বলে দিই। কিশোরীদের এই অবস্থা এক ধরনের মানসিক পরিবর্তন হয়ে থাকে, সেটি আসলে কিভাবে আপনারা কাউন্সেলিং করেন বা সেই পরিবর্তনগুলো আসলে কি কি হয়ে থাকে? তার শারীরিকের পাশাপাশি মানসিকটা আসে এবং অনেক ক্ষেত্রেই বলবো শারীরিকের পাশাপাশি শারীরিক পরিবর্তনের জন্য সে নিজে একটু হেসিটেট ফিল করে, সব জায়গায় যেতে ফিল করে, তার কাপড় চোপড় কী পরবে সেটা নিয়ে সে ফিল করে যে আমাকে মনে হয় ভালো লাগছে না, আমি হঠাৎ করে আমার ভয়েস চেঞ্জ হয়ে যাচ্ছে, আমার শরীরের এই অংশগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি এখন কি করব। তার মাসিক হয়ে যাচ্ছে, সে মাসিকটা সে কিভাবে ম্যানেজ করবে, মেনটেইন করবে, তার স্কুলে তার যে কোনো অনুষ্ঠানে সেগুলো সে নিয়ে অডিট থাকে এবং তখন তার একটা যে হরমোন লেভেলগুলো বডিতে বাড়তে থাকে। তো একটা মেয়ে হলে তার অপোজিট সেক্সের প্রতি তার সেরকম একটা অ্যাট্রাকশন আসতে থাকে, সেগুলো তখন তাকে কাউন্সেলিং করতে হবে এবং আমাদের গার্জেনকে প্যারেন্টিংটা খুবই ইম্পর্টেন্ট এবং আমরা তখন কিশোরী মেয়েদেরকে বা কিশোরীদের আমাদের তখন বুঝতে হবে, তাদের মেন্টাল ফিজিক্যাল দুটো জিনিসই তাদেরকে বুঝতে হবে এবং আমি বলবো যখন তারা বুঝতে না পারবে অবশ্যই তারা চিকিৎসকের পরামর্শ নেবে, তা না হলে কাউন্সিলরের কাছে গিয়ে কাউন্সেলিংটা নেবে, এটা খুবই ইম্পর্টেন্ট। কিশোরীদের ক্ষেত্রে এই বয়সে আসলে আর কি কি সমস্যার সম্মুখীন তারা হতে পারেন? এই বয়সসীমা হতে পারে তাদের অনিয়মিত মাসিক হতে পারে এবং দেখা যায় যে ইনফ্রিকুয়েন্টও হতে পারে। অনিয়মিত মাসিকের মাঝে অনেক সময় দেখা গেল একবার হলো টোটাল অফ হয়ে থাকে, তো আমরা তখন আবার একটু অ্যাসিওর করি যে আমরা 6 মাস দেখি
আর তার পাশাপাশি তার হরমোনাল লেভেলগুলো আমরা চেক করে নিই, তার থাইরয়েড হরমোনটা নর্মাল কিনা, তার হিমোগ্লোবিনটা আমরা দেখে নিই যে সেটা নর্মাল কিনা, আলট্রাসোনোগ্রামটা দেখে নিই, তার পেটের মধ্যে তার জরায়ুটা, তার ডিম্বাশয় এগুলা স্বাভাবিক পর্যায়ে আছে কিনা, বয়স অনুযায়ী সেগুলো ঠিক আছে কিনা। আর যারা আরেকটু বড় হয়ে আসে বলে মাসে 2-3 বার আমাদের মাসিক হয়ে যাচ্ছে, বাচ্চা মানুষ ও তো কন্ট্রোল করতে পারছে না নিজেকে, তখন প্রথমে আমরা কিছু ট্রাক্সামিক অ্যাসিড নামে কিছু ক্যাপসুল দেই, ট্যাবলেট বা ক্যাপসুল, ওগুলা ইউজ করে তাকে রক্তের পরিমাণটা কমানোর জন্য বলি। তারপরও যদি সেটা দেখি যে একেবারেই কমছে না, সে মেয়েটা এনিমিয়ার দিকে চলে যাচ্ছে, রক্তশূন্যতার দিকে চলে যাচ্ছে, তখন আমরা কিছু হরমোনসে যাওয়ার চিন্তা ভাবনা করি। ম্যাডাম, আর কোনো আসলে অসুবিধা হচ্ছে কিনা বা সে কোনো সমস্যার সম্মুখীন তারা হচ্ছেন কিনা? তারা খুব পার্সোনাল হাইজিন মেনটেন করছে না এবং নিয়মিত মাসিকের সময় স্যানিটারি ন্যাপকিন ইউজ করছে, অনেকে ট্যাম্পন ইউজ করছে, সেগুলো তারা কতটুক করবে এটা সম্বন্ধে তাদের এডুকেট করা উচিত। এবং আমরা অনেক প্রোগ্রাম এখন স্কুলেও গিয়ে করি, যে তাদেরকে সচেতন করি যে স্কুলে গিয়ে যে তুমি প্রতি 3 থেকে 4 ঘন্টা পর নিয়মিত তোমার স্যানিটারি ন্যাপকিনটা চেঞ্জ করবা। আগের দিনে যেটা করতো কাপড় ব্যবহার করতো, এটা আসলে অ্যাবজর্বও করে না, সেখান থেকে আরো জার্ম ছড়ানোর একটা ব্যবস্থা হয়, সেখানে ফ্রিকশনের কারণে সেখানে র্যাশ উঠে যায়, সেখানে লাল লাল বার্নের মতো হয়ে যায়, তারপর ভ্যাজাইনাতে ইনফেকশন হতে পারে। এর জন্য রেগুলার স্যানিটারি ন্যাপকিন ইউজ করবে এবং স্যানিটারি ন্যাপকিনটা কিভাবে ডিসপোজ করবে সেটাও সম্বন্ধে তাকে বলতে হবে। এবং এভরি 6 মান্থে তাকে ডিওয়ার্মিং করতে হবে, যাতে তার কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে, যাতে এই পাশ থেকেও সে রক্তশূন্যতার দিকে না যায়, কারণ তার তো অনেক ডিমান্ড, সে তখন গ্রোয়িং একটা এজ, তার ডিমান্ডের কারণে তার যে সুষম খাদ্যটা সে মেনটেন করছে কিনা সে ব্যাপারেও তাকে সচেতন হতে হবে। ম্যাডাম, কিশোরীদের বয়সসীমাতে আসলে কোন কোন রোগের সম্মুখীন তারা হতে পারেন? কিশোরীদের মধ্যে রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, তারপর পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, অনিয়মিত মাসিক এবং পেটে ব্যথা নিয়ে আসে, তাদের ভ্যাজাইনাল ইনফেকশন নিয়ে আসছে অনেকেই। ম্যাডাম, সেক্ষেত্রে আসলে আপনারা কাউন্সিলিং কিভাবে করছেন, চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে? তাকে প্রচুর পরিমাণ পানীয় জাতীয় খাবার খেতে হবে, তার ইনফ্রিকুয়েন্ট তাকে ওয়াশরুমে যেতে হবে। স্কুলে গেলে আজকাল ওয়াশরুম ভালো না বলে বাচ্চারা ওয়াশরুম ইউজ করছে না, তো তাদেরকে বলতে হবে যে ওয়াশরুম ক্লিন করার জন্য হেড মিস্ট্রেস হেড মাস্টার তাদেরকে কাউন্সিলিং করতে হবে এবং তাদেরকে এনকারেজ করতে হবে তোমার প্রস্রাবটা রেগুলার মেনটেন করবা, প্লেন্টি অফ ফ্লুইড খাবা, তুমি পার্সোনাল হাইজিনটা মেনটেন করবা। এখন যখন আমরা অ্যান্টিস্পাজমোটিক প্রথমে দিব, তারপর তাকে এই নিয়মগুলো মানতে বলবো, তারপর আমরা ইউরিন রুটিন একটা টেস্ট করব অ্যান্ড কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট করব। অ্যাকর্ডিং টু দিস আমরা তাকে আবার ওষুধ লাগলে চেঞ্জ করে দেব। ম্যাডাম, সতর্কতা বা প্রতিরোধের কোনো ব্যবস্থা রয়েছে কিনা? প্লেন্টি অফ ফ্লুইড খাবে, তার ইউরিনারি একটা রুটিন মেনটেন করবে, পার্সোনাল হাইজিন মেনটেন করবে, সেগুলো মেনটেন করলেই যথেষ্ট। ম্যাডাম, পিসিওএস সেটি আসলে কিভাবে প্রতিরোধ করা যায় বা এই বয়সীদের ক্ষেত্রে আসলে কিভাবে বা কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন তারা? তাদেরকে বেশি খেলাধুলায় উৎসাহিত করব, তাদের খাদ্যাভ্যাসটা চেঞ্জ করব, টাইমলি খাদ্যটা খায় সেটা কনফার্ম করব, তাদের স্লিপ প্যাটার্নটাকে চেঞ্জ করব, তারপর তাদের রুটিন কাজগুলো অন টাইমে যাতে করে, স্ট্রেস ফ্রি থাকতে পারে, সেই ধরনের ইয়োগা তারা করতে পারে। ম্যাডাম, অনেক ক্ষেত্রে আসলে আমরা দেখি যে কিশোরীরা তাদের এই সমস্যাগুলো হলে পরিবারের কারোর সাথে শেয়ার করছেন না এবং পরবর্তীতে এক ধরনের জটিলতার মধ্যে দিয়ে জীবন অতিক্রম করছেন, সেক্ষেত্রে আসলে তাদের ক্ষেত্রে কি করণীয়? তার পরিবর্তনগুলা বাবা মাকেই খেয়াল করতে হবে, যে হঠাৎ করে সে একটু কথা কম বলবে, একটু দূরে দূরে থাকা শুরু করবে, সে একটু গম্ভীর হয়ে যাবে, ডাকলে বলবে যে না ভালো লাগছে না, তখন তার পরিবারের যে কোনো অনুষ্ঠানেই দেখবে যে একটা কর্নারে যে একা একা বসে আছে, সে কারোর সাথে মিশতে পারছে না, তখন তার প্যারেন্টসকেই প্রথমে এগুলো খেয়াল করতে হবে এবং খেয়াল করার পরে তার সাথে কথোপকথন এবং তার সাথে একটা বন্ধুসুলভ আচরণ করতে হবে। প্রথমেই গিয়ে যদি জিজ্ঞেস করে কি ব্যাপার মা, সে কিন্তু আরো বলবে না, প্রথমে তার সাথে গিয়ে তাকে সে যে কাজটা করছে সেটার সাথে মিশে যেতে হবে। বসে থাকলে মাও কিছুক্ষণ বসে থাকবে, সে টিভি দেখছে মাও কিছুক্ষণ টিভি দেখবে, টিভি দেখার মধ্যেই বলবে ওই জিনিসটা কেমন লাগছে বলো তো, ভালো লাগছে, তোমার ভালো লাগছে, আমারও ভালো লাগছে। আস্তে আস্তে তার ভিতরে সে ঢুকে যাবে, ঢুকে যাওয়ার পরে সে ভিতর থেকে আস্তে আস্তে তার সাথে ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ার তৈরি করে তারপর তার থেকে জানতে হবে যে কি ব্যাপার, তোমার কেন মনটা খারাপ, তোমার কি শারীরিক কোনো কষ্ট হচ্ছে না মানসিক কোনো চাপ, সেটা প্যারেন্টসকেই বের করতে হবে এবং সে যদি সেটা উপলব্ধি করেও সেটা সমাধান বের করতে না পারে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবে, এতে কোনো দেরি করারই কোনো সুযোগ নেই।
অনেক ক্ষেত্রে আসলে যারা চিন্তা করছে যে বন্ধ্যাত্বের সমস্যা হচ্ছে কিনা, যাদের বিয়ে হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে আসলে করণীয় কিছু রয়েছে কিনা? যদি আগে থেকেই সে কোনো ডায়াগনোজ থাকে যে পিসিওএস ছিল, অনিয়মিত মাসিক ছিল, তখন তারা বিয়ের আগে থেকেই ট্রিটমেন্ট যদি নেয়, তাহলে বিয়ের পরপরই তাদের ট্রিটমেন্ট কন্টিনিউ করবে। আর আগে যে লাইফস্টাইল মডিফিকেশন সেটাই সে করবে। সে যদি প্রয়োজন মনে করে এখন বাচ্চা নেওয়ার পরিকল্পনা করে, তাহলে বাচ্চা নেওয়ার ট্রাই করবে। আর যদি পরিকল্পনা একটু কিছু পরে থাকে, তাহলে সেই সময়ে সে কি ব্যবস্থা নেবে, সে ডাক্তারের শরণাপন্ন হয়ে নিয়ে নেবে। কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষার এই বিষয়গুলো নিয়ে আমরা আরো কথা বলবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। বয়ঃসন্ধিকাল আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কারণ এই সময়ের পরেই একজন ছেলে বা মেয়ে যুবক এবং যুবতী হয়। তাই আমাদেরকে এই সময় অবশ্যই বাড়তি পুষ্টির প্রয়োজন, কারণ এই সময় যদি আমরা পুষ্টিহীনতায় ভুগি, পরবর্তীতে আমাদেরকে বিশাল একটি সমস্যায় পড়তে হবে। বয়ঃসন্ধিকালে আমাদেরকে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ খাবার অন্তর্ভুক্ত করতে হবে খাবারে, যেমন প্রোটিন। এ সময় আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন গ্রহণ করতে হবে, 15 থেকে 20% প্রোটিন গ্রহণ করা প্রয়োজন। প্রোটিন কোথায় পাবো? মাছ, মাংস, দুধ, ডিম এবং শাকসবজিতে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন আছে। চর্বি, এ সময় 30% আমাদেরকে মোট খাবারে 30% আমাদেরকে চর্বি গ্রহণ করতে হবে। তবে দেখা যায় যে বয়ঃসন্ধিকালে ছেলে এবং মেয়েরা ফাস্টফুডের খাবারে খুবই আগ্রহী। এক্ষেত্রে পিতামাতাকে অবশ্যই সতর্ক হতে হবে যেন তারা তাদের ছেলে এবং মেয়েকে ফাস্টফুডের খাবার থেকে দূরে রাখে। হ্যাঁ, খাওয়া যেতে পারে, তবে কিছুটা। ক্যালসিয়াম, প্রতিদিন প্রায় 1500 কিলো ক্যালোরি ক্যালসিয়াম আমাদের গ্রহণ করতে হবে। ক্যালসিয়াম আমরা কোথায় পাবো? মাছ, মাংস, দুধ, ডিম, শাকসবজি সকল খাবারেই আমরা ক্যালসিয়াম পেয়ে থাকি। জিঙ্ক, এ সময় আমাদেরকে অবশ্যই জিঙ্ক গ্রহণ করতে হবে, যেহেতু এই সময় বাড়ন্ত বয়স এবং ছেলে মেয়েদের কিছু শারীরিক মানসিক পরিবর্তন এই সময় দেখা দেয়। তাই আমাদেরকে অবশ্যই জিঙ্ক গ্রহণ করতে হবে। এছাড়াও চর্মরোগ ছাড়াও আরও আমাদের বিষণ্ণতা দূর করতেও জিঙ্ক প্রয়োজন। আয়রন, এ সময় আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ আয়রন গ্রহণ করতে হবে, কারণ একটা ছেলে এবং মেয়ে শারীরিক মানসিকতার সাথে সাথেও তাদের বাড়ন্ত যে বৃদ্ধি দরকার, তার জন্য আমাদেরকে অবশ্যই আয়রন গ্রহণ করতে হবে। আয়রন আমরা কোথায় পাবো? আয়রন শুটকি মাছ, শাকসবজি, পালং শাক, পর্যাপ্ত পরিমাণে আমরা আয়রন পেয়ে থাকি। ক্যালোরি, অবশ্যই একটা মেয়েকে 2200 কিলো ক্যালোরি গ্রহণ করতে হবে এবং একটি ছেলেকে 2500 থেকে 3000 কিলো ক্যালোরি গ্রহণ করা উচিত। এ সময় পর্যাপ্ত পরিমাণে আঁশ জাতীয় খাদ্য গ্রহণ করতে হবে, প্রায় 25 থেকে 30% আঁশ জাতীয় খাদ্য গ্রহণ করা প্রয়োজন, তবে তা জটিল শর্করা হলে ভালো হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বয়ঃসন্ধিকালীন খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত সে ব্যাপারে কিছুটা দিক নির্দেশনা দিয়েছে। বয়ঃসন্ধিকালে আমাদেরকে এ সময় অবশ্যই আঁশ জাতীয় খাদ্য গ্রহণ করার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়া ফাস্টফুড খাবার সম্পূর্ণ বর্জন করতে বলেছে। ক্যালসিয়াম, এ সময় আমাদেরকে ক্যালসিয়াম গ্রহণ করতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই সাথে মোট শক্তির 10% চর্বি থেকে নিতে বলা হয়েছে, তবে তা যেন সম্পৃক্ত চর্বি হয়। আর অসম্পৃক্ত চর্বি আমরা গ্রহণের ক্ষেত্রে ভেজিটেবল অয়েল এবং বাদাম তেল আমরা গ্রহণ করতে পারি। এ সময় আমাদেরকে 10 থেকে 30% চর্বি গ্রহণ করতে বলা হয়েছে, তবে যাদের এক্ষেত্রে এই সময় দেখা যায় যে হাঁটা চলা কম করা হয় ছেলে মেয়েদের, এছাড়াও অনেকে আছে ঘোরও টাইপ হয়ে যায়, তাই অবশ্যই সেক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, কারণ অবেজ পারসন হলে ডায়াবেটিস এবং হাইপারটেনশন ছাড়া আরও নানা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এ সময় আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করতে হবে, কারণ পানি গ্রহণ না করলে ত্বকের মলিনতা চলে আসে, ত্বক উজ্জ্বল হয় না, ব্রণের প্রকোপ দেখা দেয়। তাই আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করতে হবে। মোট বাড়তি শক্তির উৎস যেমন চর্বি গ্রহণে অবশ্যই আমাদের সীমাবদ্ধতা রাখতে হবে। তারপর আমাদেরকে লবণ, অবশ্যই 5 মিলিগ্রামের বেশি দৈনিক লবণ গ্রহণ করা ঠিক নয়, কারণ এতে দেখা যায় যে যারা যদি অবেজ পারসন হয় তাহলে তার হাইপারটেনশনের সম্ভাবনা রয়েছে। অবশ্যই আমাদেরকে এ সমস্ত খাবার গ্রহণ করতে হবে এবং আমাদের বয়ঃসন্ধিকালীন ছেলে মেয়েদের দিকে লক্ষ্য রাখতে হবে, কারণ মনে রাখতে হবে যে এ সময় একটি ছেলে বা মেয়ের শারীরিক মানসিকতার সাথে সাথে সামাজিক এবং বুদ্ধিগত বিকাশ হয়।
তাই প্রতিদিন রাতে অবশ্যই 1 গ্লাস দুধ আমাদেরকে গ্রহণ করতে হবে, আর পর্যাপ্ত পরিমাণে শাকসবজি তো গ্রহণ করতে হবে, আর উক্ত বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা প্রয়োজন। ম্যাডাম, কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা যে বিষয়টি নিয়ে আমরা এতক্ষণ কথা বলছিলাম, সেটি নিশ্চিত করবার জন্য সামাজিক পরিবেশটি আসলে কেমন হওয়া প্রয়োজন? সামাজিক দৃষ্টিভঙ্গিটাই চেঞ্জ করতে হবে। আমাদের দেশে এখনও আমরা ভাবি বড় হয়ে গেল, আমরা চিন্তা করব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। যখনই দেখা যায় যে 15 বছরে বিবাহিত হয়ে আমাদের চেম্বারে এসেছে, আমরা বলি যে কেন বিয়ে দিবেন, বলে গায়ে হাতে বড় হয়ে গেছে। আসলে বড় হয়ে যাওয়াটাই তো না, শারীরিক বড় হওয়াটা তো মানসিকের সাথে একদমই মিলবে না। তো তখন তাকে যদি বিয়েই হয়ে যায়, তখন তাকে সেফ সেক্স সম্বন্ধে বোঝাতে হবে। সেফ সেক্স কি এবং সে কি ব্যবস্থায় আছে, সে কি বাচ্চা নিতে আগ্রহী না আগ্রহী না। বাচ্চা নিতে আগ্রহী না থাকলে তাকে কি কন্ট্রাসেপশন ইউজ করছে সেখানে তাকে সচেতন করতে হবে। এমনও হয় যে ওই বাচ্চাটাই জানেই না তাকে সেক্স সম্বন্ধে তাকে কোনো জ্ঞানই দেওয়া হয়নি বিয়ের আগে, তো তখন তাকে একটু জ্ঞান দিতে হবে এবং সেক্স যাতে পার্সোনাল হাইজিনটা সে মেনটেন করে। পার্সোনাল হাইজিন মেনটেন না করে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ সব কিছু হতে পারে, যেমন হেপাটাইটিসটা ট্রান্সমিটেড ডিজিজ সেক্সুয়াল, তারপর আপনার HIV, আপনার এইডস হতে পারে, তারপর আপনার গনোরিয়া হতে পারে, সিফিলিস হতে পারে। এগুলো থেকে কিভাবে সচেতন থাকতে হবে সেগুলো তাকে বলতে হবে। এবং লং টাইমে কিন্তু এই সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজগুলো থেকেই একসময় গিয়ে বন্ধ্যাত্বে পরিণত হয়, এই জন্য তাকে সচেতন করতে হবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ এনটিভিকেও। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। ফ্যাটি লিভার হচ্ছে আমাদের লিভারে কিন্তু দেখা যায় যে কিছু পরিমাণ 10 থেকে 12% ফ্যাট কিন্তু থেকেই থাকে, কিন্তু যখন এই মাত্রাটা অনেক বেশি পরিমাণে হয়ে যায় তখনই সেটা আমরাকে আসলে ফ্যাটি লিভার বলে থাকি। দেখা যায় যে ইউজুয়ালি কিন্তু আমরা এটা বুঝি না। আমার কোনো একটা কারণে পেটে ব্যথা হচ্ছে, বমি হচ্ছে বা পেট ফোলা লাগছে, তখন আমরা আলট্রাসোনোগ্রাফি করতে যাই, সেখানেই দেখা যায় যে হঠাৎ করে ধরা পড়ে মাইল্ড ফ্যাটি চেঞ্জ ইন লিভার বা যে কোনো ধরনের ফ্যাটি লিভার ডিজিজ, ফ্যাটি চেঞ্জ ইন লিভার। তখনই আমরা আসলে আতঙ্কিত হয়ে যাই যে আমার এই ফ্যাটি লিভারটা ধরা পড়লো, এটা আসলে কি বা এর পরবর্তীতে কি করতে হবে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।